একটা ইন্টারেস্টিং তথ্য মনে করিয়ে দিই দর্শক। আজ থেকে ঠিক 15 বছর আগে দেশে একটা প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আঘাত এনেছিল এবং সেটার নাম ছিল আয়েলা। 15 বছর পর ঠিক একই সময়ে একইভাবে আরেকটি ঘূর্ণিঝড় নিয়ে আমরা কথা বলছি, যার নাম রিমাল। এবং এই জন্য বলা হচ্ছে রিমালের সাথে আয়েলার ভীষণ রকম একটা মিল আছে, কিন্তু তারপরও স্ট্রং বডির প্রত্যেকটি আলাদা আলাদা ধরন থাকে, সেই হিসেবে রিমালের ধরনটাও কিছুটা হলে আলাদা। আমরা এখনকার অবস্থাটা একটু জানার চেষ্টা করি। মোটামুটিভাবে যে লাল অংশের বলয়টা সেটা প্রভাবকে নির্দেশ করে এবং আমরা দেখতে পাচ্ছি একটু আগে পর্যন্ত, অর্থাৎ ঘন্টা দেড়েক আগেও এটি কিন্তু দক্ষিণ পশ্চিম দিকে ছিল এবং পরবর্তীতে এটা এখন দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং ধীরে ধীরে এর মূল যে মাথাটা অর্থাৎ এর অগ্রভাগটা সেটা কিন্তু কলাপাড়া বা খেপুপাড়ার দিকে আছে এবং এর অবশিষ্ট অংশটা পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ। সুতরাং এখান থেকে বলা যেতে পারে মোটামুটি নিশ্চিত যে রিমালের গতিপথ পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়া উপকূল এবং এই সংলগ্ন যা যা আছে সেই সমস্ত জেলাগুলো, বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটের কথা বলা হচ্ছে এবং এর পরের ধাপে গিয়ে পিরোজপুর পাওয়া যাবে, যেখানে পিরোজপুরে এখনও আমরা দেখতে পাচ্ছি তাণ্ডব চলছে। চট্টগ্রামের কথা তো শুরু থেকে বলা হচ্ছিল যে এখানে এই এলাকার উপকূল জুড়ে আসলে 10 নম্বর মহাবিপদ সংকেত রয়েছে। ভোলা, পটুয়াখালী এবং তাদের কাছের দ্বীপ একই সঙ্গে চরগুলোও এই 10 নম্বর মহাবিপদ সংকেতের পর্যায়ে কিন্তু থাকবে। যেটি আসলে সহকর্মী ফাল্গুন রশিদ বলছিলেন যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বাংলাদেশের অংশে সবসময় ঘুরতে থাকে, যে কারণে এই ঘূর্ণিঝড়ের মাঝখানে যে গতিবেগ সেটি 90 থেকে 119 কিংবা 20 কিলোমিটার প্রতি ঘন্টায় এগোলেও যেহেতু এর বেশিরভাগ অংশ বাংলাদেশে পড়ছে এবং বলা হচ্ছে 60 থেকে 70% পর্যন্ত প্রভাব বাংলাদেশের দিক দিয়ে যাচ্ছে, সেই হিসেবে বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে এটাকে বলা হচ্ছে একটি প্রবল ঘূর্ণিঝড়। এবং এখন যে কাঠামোটা আমরা দেখতে পাচ্ছি, মিনিট 15 আগে এই ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি আসলে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেছে, অর্থাৎ ঘড়ি ধরে বললে সেটা 6টার দিকে, এবং এই টোটাল কেন্দ্রটি আসলে বাংলাদেশ অতিক্রম করে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপে পৌঁছাতে ঘন্টা 3 সময় লাগবে। এবং সেই হিসেবে বোঝা যাচ্ছে যে উপকূলের এই প্রভাব জুড়ে আজকে সারা রাতেই কম বেশি বৃষ্টি হতে পারে এবং আগামীকালও কিন্তু রাজধানী জুড়ে বৃষ্টি থাকতে পারে। আমরা ঝড়ের প্রসঙ্গে আবারও আসবো, তার আগে একটু জেনে নেওয়ার চেষ্টা করি আসলে জলোচ্ছ্বাসের খবরটা কি। উপকূলীয় এলাকাগুলোতে আমরা দেখতে পাচ্ছি এই লাল অংশ, গোলাপি অংশ এবং নীল অংশ, তিনটা অংশ দিয়ে 3 ধরনের জলোচ্ছ্বাসকে নির্দেশ করা হয়েছে। আমরা যদি সর্বোচ্চ পর্যায়টা দেখি তাহলে চিটাগাং, খেপুপাড়া, অবশ্যই কলাপাড়া, মহেশখালী এবং টেকনাফের আশপাশ এলাকা, ওদিকে হলদিবাড়ি এবং খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, এই সমস্ত জায়গাতে সর্বোচ্চ 12 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে এবং সর্বনিম্ন যে পর্যায়টা দেখা যাচ্ছে সেটি 6.5 থেকে 8, অর্থাৎ আমরা যদি চিন্তা করি 8 থেকে 12 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। এবং যখন আসলে এই গতিপথটা অতিক্রম করবে সেটা কিন্তু বাতাসের গতিবেগ 90 থেকে 100 কিলোমিটারের মধ্যে থাকবে। আমরা যদি আবারও সেই বাতাসের ছবিটাতে ফিরে আসি, যেটা বলছিলাম যে মূলত এখন এটা হলদিবাড়ি এলাকায় আছে এবং ধীরে ধীরে এটি আসলে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। সেই হিসেবে বাংলাদেশের ভিতরে যেগুলো দক্ষিণাঞ্চলের জেলাগুলো আছে সেই জেলাতে কিন্তু একটু বেশি প্রভাব পড়তে পারে। মোটামুটিভাবে আমরা লাইভ আপডেটটা জেনে নিলাম। আমরা একটু সহকর্মীদের কাছ থেকেও আপডেট জেনে নিতে চাই। আমাদের সহকর্মী ইশতিয়াক ইমন, তিনি আছেন কুয়াকাটা সৈকতে, তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি। ইমন, আমন্ত্রণ আপনাকে এবং আশা করি আপনি নিরাপদে আছেন। তারপরও আপনার জায়গা থেকে একটু বলবেন আসলে কি পরিমাণ তাণ্ডব চলছে সেখানে, কারণ বলা হচ্ছিল 6টা থেকে আসলে ঘূর্ণিঝড়ের চোখ বা কেন্দ্রটা আসলে এই উপকূল জুড়ে যাবে। সব মিলে আসলে পরিস্থিতি কি দেখছেন? নিরাপদ আশ্রয়ে সাধারণ মানুষকে নিয়ে যাওয়া গেল কিনা? ইমন। ধন্যবাদ রাকিব। আসলে আমি এখন আছি একেবারেই যে সেন্টার পয়েন্টের কথা বলা হচ্ছে, খেপুপাড়া অর্থাৎ কুয়াকাটা, সেই সমুদ্র তীরবর্তী একেবারেই বেড়িবাঁধের উপরে দাঁড়ানো। সেই বেড়িবাঁধ অনেকটাই পাকাপোক্ত, কিন্তু এটি একেবারেই পর্যটন এলাকার বেড়িবাঁধ বলে এরকম পাকাপোক্ত। কিন্তু অন্য যে অংশগুলো রয়েছে এরই মধ্যে ঝাউ বাগান যেটি রয়েছে, অর্থাৎ কুয়াকাটা সমুদ্র উপকূলকে যেটি রক্ষা করে, তার বেশিরভাগ একটি অংশই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে জোয়ারের যে ঢেউয়ের আঘাত, সেই আঘাতে, কারণ জোয়ারের কারণে পানি বৃদ্ধি পেয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে বাতাসের গতি এত বেশি যে এখানে আসলে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকাটাও খুব কষ্টকর।
এরকম বাতাস দুপুর থেকে শুরু হয়েছে, কিছুটা গতি বৃদ্ধি পেয়েছে গত 1 ঘন্টা ধরে, এবং সেই সময়ের মধ্যে আসলে বেড়িবাঁধ দিয়ে হেঁটে যাওয়া খুব দুষ্কর হয়ে যাচ্ছে। মানুষ খুব প্রয়োজন ছাড়া এই বেড়িবাঁধেও চলাচল করছে না। এর বাইরে নিম্নাঞ্চল যেগুলো রয়েছে, বিশেষ করে চরাঞ্চল রয়েছে, সেই চরাঞ্চলের বেশ কিছু বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার আমরা খবর পাচ্ছি। কারণ 6টা নাগাদ যদি এটি আঘাত হানা শুরু করে থাকে, তাহলে আমরা বুঝতে পারছি যে এটি যখন পুরোপুরি অতিক্রম করবে, একই সাথে সন্ধ্যা 7টায় জোয়ার থাকার কথা রয়েছে। জোয়ারের কারণে জলোচ্ছ্বাস হওয়ার শঙ্কা রয়েছে। সে কারণে কুয়াকাটার যে মার্কেটগুলো রয়েছে, অর্থাৎ যে দোকানগুলো রয়েছে, সেগুলো কিন্তু এরই মধ্যে দোকানিরা দুপুর থেকে সরিয়ে নেওয়া শুরু করেছেন। নিম্নাঞ্চলের যে সকল বাড়িঘর রয়েছে, সেখানের মানুষ তারা তাদের মালামাল সহকারে আশ্রয়কেন্দ্রে যাওয়া শুরু করেছেন। পটুয়াখালী জেলায় 734টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যার মধ্যে দুপুর নাগাদ প্রায় 10 থেকে 12,000 মানুষ কিন্তু এই আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। আপনি জানি না, আপনি এখানকার নেটওয়ার্কের পরিস্থিতি খুব ভালো নয়, আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এখানে যে দোকানগুলো কিছুটা দাঁড়িয়ে আছে, সেগুলোর কারণ তারা বারবার সমুদ্রে নামার চেষ্টা করছেন, পুলিশ তাদের পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে, তারপরও তারা নামছেন। যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এর মধ্যে একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। দুপুরে তিনি তার স্বজন সহ নদী সাঁতরে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। জোয়ারের প্রাণে তিনি আসলে হারিয়ে যান। তার প্রায় 3 থেকে 4 ঘন্টা পরে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম শরীফুল ইসলাম। তিনি ধুলারচর নামের একটি ইউনিয়ন রয়েছে কলাপাড়া, সেই ইউনিয়নের আব্দুর রহিমের সন্তান হিসেবে নিশ্চিত করেছেন সেই ইউনিয়নের চেয়ারম্যান। তার লাশ উদ্ধার হয়েছে। এইরকম কোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যু যেন না হয়, ঘূর্ণিঝড়ে যেন কোনো প্রাণহানি না ঘটে, সেই চেষ্টাটাই প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে। কিন্তু যারা একেবারে অতি উৎসাহী মানুষ রয়েছেন, আপনি দেখতে পাচ্ছেন যে যারা পর্যটক রয়েছেন, তারা এরকম 10 নম্বর মহাবিপদ সংকেত রয়েছে, তারপরে তারা গভীর সমুদ্রের অর্থাৎ সমুদ্রের ভিতরে নেমে, পানির অংশে নেমে তারপর তারা ভিডিও করছেন, তারা ছবি তুলছেন। এটি একটি বিপজ্জনক কাজ, এবং এটি বারবার পুলিশ তাদেরকে উঠানোর চেষ্টা করেছে, বারবার তাদেরকে মাইকিং করা হচ্ছে, তাদেরকে সরে যেতে বলা হচ্ছে, কিন্তু তারা কোনো না কোনো ভাবে লম্বা সমুদ্র সৈকত তারা কোনো না কোনো দিক থেকে এসে নেমে যাচ্ছেন, এবং তারা এটিকে আসলে উদযাপন হিসেবে দেখছেন। কিন্তু এটি আসলে উদযাপনের বিষয় নয়। বিষয়টি তারা নিজেরাও বুঝতে পারছেন। আমরা বারবার তাদের গণমাধ্যমে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি যে এরকম বিপজ্জনক পরিস্থিতিতে তারা আসলে কেন এরকম সমুদ্রে নামছেন, এবং তারা বলছেন যে তারা আসলে এটি উপভোগ করছেন, কিন্তু যে কারোর সময় যে কোনো সময় বিপদ হতে পারে। এর বাইরে আবহাওয়া যা পরিস্থিতি এখন রয়েছে, বৃষ্টি শুরু হয়েছে, আকাশে একেবারেই মেঘলা রয়েছে, বৃষ্টি শুরু হয়েছে, প্রচন্ড গতিতে বাতাস চলছে, এবং সেই বাতাসের গতির কারণে টিনশেড যে ঘর বাড়িগুলো রয়েছে, দোকানপাটগুলো রয়েছে, সেগুলোর বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাছ ধরা যে ট্রলারগুলো রয়েছে, সেই ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। তারপরও আমরা দুর্ঘটনার খবর পাচ্ছি, সুনিশ্চিতভাবে পাওয়া যাচ্ছে না, কারণ মোবাইল নেটওয়ার্ক দুর্বল থাকার কারণে। বুঝতে পারছি ইশতিয়াক কেমন, আপনি নিজেও সাবধানে থাকবেন। নিশ্চয়ই পরবর্তীতে আরও কথা হবে, এবং কি ঘটছে, কি আপডেট, সেটাও নিশ্চয়ই আমরা জেনে যেতে পারবো। সহকর্মী ইশতিয়াক কেমন কুয়াকাটা সৈকত থেকে আমাদেরকে ঘূর্ণিঝড় রিমালের আপডেট জানাচ্ছিলেন।